আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এতদিন আমরা বলেছি, এখন বিদেশিরা বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিন। বিদেশিরা চিঠি লিখে ইউনূসকে বলছে কথা। এর কারণ কি জানেন? কারণ বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই ধ্বংস থামাতে পারে একমাত্র আওয়ামী লীগই। চলুন বিস্তারিত আলোচনা করা যাক এই বিষয়টি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ভুল। এমন কথা আজ একজন শিশু কিংবা পাগলও বুঝতে পারে, কিন্তু ডক্টর ইউনূস নিজে তা বুঝতে পারেননি। শেখ হাসিনার প্রতি রাগ, ক্ষোভ, প্রতিহিংসায় তিনি এতটাই অন্ধ হয়ে পড়েছিলেন যে নিজস্ব রাজনৈতিক অনুচরদের দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে তারই বাসভবন ঘেরাও করিয়েছিলেন। অথচ দেশে যখন সাধারণ মানুষ সামান্য দাবি নিয়েও প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগোলে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে, তখন প্রশ্ন জাগে হাসনাত সার্জিসরা কিভাবে সেখানে রাতভর মিছিল করার সুযোগ পেল বলুন। যাই হোক, এসব এখন পুরনো গল্প। আজকের বাস্তবতায় ডক্টর ইউনূস এমন এক জটিল দিশেহারা শাসনের জালে জড়িয়ে পড়েছেন যার উদ্দেশ্য কেবল নিজের এবং গ্রামীণের আর্থিক স্বার্থ রক্ষা, বিদেশি স্বার্থে দেশের সম্পদ হস্তান্তর এবং ক্ষমতা আঁকড়ে ধরে রাখা। ক্ষমতা যখন হাতের মুঠোয়, তখন তা কে বা ছাড়ে বলুন? হয়তো তার বিদেশি প্রভুরা এখনো বলছে থাকো থাকো, এখনই যেও না। সেই কারণেই ফেব্রুয়ারির নির্বাচনের বদলে তিনি আরো বছর খানেক ক্ষমতায় থাকার পরিকল্পনা করছেন বলে খবর বেরিয়েছে। কিন্তু এই থাকা তার সুখের হবে না, বরং ভয়াবহ হতে পারে। কারণ তিনি এমন এক ঐতিহাসিক রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছেন যে দলটি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল। তিনি সেই দলের নেতাকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করছেন। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বর বাড়ি গুড়িয়ে দিয়েছেন জনতার মব দিয়ে। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে ঠেলে দিয়েছেন। হত্যা করা হয়েছে শত শত মানুষকে। দেশের মৌলিক স্বাধীনতা নেই, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, নারীর অবস্থা তো আরো ভয়াবহ। এরকম একটি দেশ তিনি চালাচ্ছেন। ধীরে ধীরে মানবাধিকার সংগঠনগুলো বুঝতে শুরু করেছে ডক্টর ইউনূসের মতো একজন নোবেল বিজয়ীকে সমর্থন দিয়ে তারা ভয়ঙ্কর ভুল করেছে। দেশ এখন উগ্র মৌলবাদী শক্তির হাতে বন্দী এবং যে কোনো সময় বাংলাদেশ পুরোপুরি জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এই বাস্তবতা বুঝে 7টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একত্রিত হয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছে, যেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বাংলাদেশের রাজনীতি মূলত দুই ধারায় বিভক্ত, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী। ইতিহাস বলছে যখনই আওয়ামী লীগকে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দেওয়া হয়, তখনই দেশে স্বৈরতন্ত্রের উত্থান ঘটে। সংবিধান পাল্টে দেওয়া হয়, ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়, গণতন্ত্র নিশ্চিহ্ন হয়ে যায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য ভেঙে দিয়েছে, যার পরিণতিতে দেশ এখন এক ভয়ঙ্কর অচলাবস্থার মুখে পড়েছে। ভাবুন, ইউনূস যদি ক্ষমতা নেওয়ার 90 দিনের মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন ঘোষণা করতেন, আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতেন, তাহলে আজ বাংলাদেশের এই বিপর্যয় ঘটতো না। বরং তিনি নেপালের সুশীলা কার্কির মতো সম্মানজনকভাবে দায়িত্ব পালন করে গণতন্ত্রের পথে ফেরার উদাহরণ তৈরি করতে পারতেন। কিন্তু তিনি তা না করে অতীতের মতোই সংস্কারের নাটক সাজিয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত হলেন আর লুটপাট চালালেন। ঠিক যেমন ১/১১ সময়ের অভিজ্ঞতা দেখিয়েছিল, প্রথমে সংস্কার, পরে লুটপাট এবং শেষমেশ জনরোষে রক্তপাতের মধ্য দিয়ে বিদায়। এখন দেশের ভেতরে যেমন মানুষ ক্ষুব্ধ, তেমনি বিদেশিরাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের প্রথম ধাপ হলো নরম তিরস্কার, তারপর উপদেশ এবং এরপর চাপ। এখন সেই চাপ আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে। হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিটি 6টি আন্তর্জাতিক সংস্থা, সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে, ফোর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট, এই 6টি সংস্থার একটি চিঠি ডক্টর ইউনূসের কাছে, যে চিঠিতে তারা 12টি সুপারিশ তুলে ধরেছেন। এসব প্রস্তাবের মূল লক্ষ্য হলো মানবাধিকার রক্ষা, আইনের সংস্কার এবং রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। তারা স্পষ্টভাবে বলেছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, কারণ এটি গণতন্ত্রের পথে সবচেয়ে বড় বাধা। চিঠিতে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের 2025 সালের প্রতিবেদনে বলা হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয়। চিঠির অন্যান্য সুপারিশগুলোর মধ্যে আছে সেনা এবং গোয়েন্দা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা, র্যাব বিলুপ্ত করা, ডিজিএফআই এর ক্ষমতা সীমিত করা, গুমের অপরাধকে আইনের সংজ্ঞায়িত করা, জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন করা, দমনমূলক আইন বাতিল করা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করা, সুশীল সমাজ এবং এনজিওর স্বাধীনতা নিশ্চিত করা, রোহিঙ্গাদের জোরপূর্বক প্রত্যাবাসন বন্ধ করা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বাড়ানো। তারা আরো সতর্ক করেছে যে নির্বিচারে গ্রেপ্তার এবং আটক অবিলম্বে বন্ধ করতে হবে। বিশেষ করে যেসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। সেরকম একটি মামলার শিকার আমি নিজেও। রোহিঙ্গা ইস্যুতেও উদ্বেগ জানিয়ে বলা হয়েছে মিয়ানমারে এখন প্রত্যাবর্তনের পরিবেশ নেই, তাই তাদের জোর করে ফেরত পাঠানো মানবাধিকারের পরিপন্থী। চিঠির শেষাংশে বলা হয়েছে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষার পরিধি বাড়াতে হবে এবং
এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যা ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে সক্ষম হয়। এটাই এখন ডক্টর ইউনূসের সামনে সবচেয়ে বড় সংকেত, কারণ ডক্টর ইউনূস নিজে এখন সবচেয়ে বড় স্বৈরাচারী হয়ে উঠেছেন। যারা তাকে অস্ত্র, অর্থ এবং কূটনৈতিক আশ্রয়ে ক্ষমতায় বসিয়েছিল তারাই এখন তাকে নির্দেশ দিচ্ছে স্বৈরাচারী কর্মকাণ্ড বন্ধ করো এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনো বা আওয়ামী লীগকে রাজনীতি করতে দাও। এবং যদি তিনি তার না শোনেন তবে তারা তাকে সরানোর জন্য আরো কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। আমার নিজস্ব ধারণা কি বলি, আমার নিজস্ব ধারণা এবং কিছু বিদেশি সংস্থার সঙ্গে আলাপ আলোচনা বা তাদের সঙ্গে কথা বলে বুঝেছি ডক্টর ইউনূস প্রথমে হয়তো এই পরামর্শ উপেক্ষা করবেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি বাধ্য হবেন তাদের কথা শুনতে। কারণ একবার ক্ষমতার আসন থেকে নামলে ডক্টর ইউনূসের নিজের এবং তার সহযোগীদের পক্ষে বাংলাদেশের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। জনগণের ক্ষোভ তাকে ছাড়বে না, তার প্রতিষ্ঠানগুলো রক্ষা পাবে না, রাস্তায় বের হওয়া তার জন্য প্রচন্ডভাবে অনিরাপদ হয়ে উঠবে। এবং তার যারা উপদেষ্টা আছেন, এমনকি তিনি যে রাজনৈতিক দলটি জন্ম দিয়েছেন কিংস পার্টি, তাদের কেউ কি রাস্তায় বেরোতে পারবে? হাসনাত, সার্জিস, নাহিদ, তাদেরকে কেউ আস্ত রাখবে যদি তাদেরকে এখন যেভাবে পুলিশ প্রহরা দেয় এবং তাকে যেভাবে তাদেরকে নিরাপত্তা দেয়? এই নিরাপত্তা তখন তাকে কে দেবে? এমনকি বিএনপিও যদি ক্ষমতায় আসে তাহলেও কি তারা নিরাপদে থাকতে পারবে? অসম্ভব, পারবে না। তাই শেষ পর্যন্ত তাকে বিদায় নিতে হবে, মানে ডক্টর ইউনূসকে বিদায় নিতে হবে। কোথায় নিতে হবে? বিদেশে। সেখানে হয়তো তিনি তার নিরাপত্তা, অর্থ এবং আরাম খুঁজে পাবেন, কিন্তু বাংলাদেশে তার জায়গা হবে না। কিন্তু কবে ডক্টর ইউনূস যাবেন সেটি একটি বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যত দ্রুত পাওয়া যাবে ততই বাংলাদেশের মুক্তি। এই মুহূর্তে দেশের ভেতরে এবং বাইরে সবাই একটি কথাই বলছে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিন, কারণ এই দলটি রাস্তায় ফিরতে পারলে বা এই দলটিকে রাস্তায় ফিরতে না দিলে গণতন্ত্র ফিরবে না, মানবাধিকার টিকবে না, আর বাংলাদেশ নিজেই অচল হয়ে পড়বে। বাংলাদেশকে তো অচল করা যাবে না, বাংলাদেশকে সচল করতে হবে। আমরা প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাবিধ জরিপ দেখি, সরকার যেসব জরিপগুলো ফরমায়েশি ভাবে করায় সেসব দেখায় যে আওয়ামী লীগ জামায়াতের চাইতেও কম ভোট পাচ্ছে, আওয়ামী লীগ এনসিপির চাইতেও কম ভোট পায়, এরকম দেখায়। কিন্তু এমন অনেক জরিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ সউদ্যোগে করে, যেমন এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে সবচেয়ে বেশি নিরাপদ। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কোটি কোটি মানুষ বলছে বাংলাদেশ শেখ হাসিনার হাতে নিরাপদ, বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নিরাপদ বাংলাদেশ। আপনি হয়তো মনে করতে পারেন যে এটি অতিরঞ্জিত, কিন্তু এটা ফ্যাক্ট। আপনি নিজেও জানেন সেটা। কি জানেন না? আমি নিশ্চিত আপনিও জানেন। ভালো থাকবেন।